একমাত্র সংগঠক কিন্তু এখনো পর্যন্ত বিজেপির শুভেন্দু অধিকারী। যেমন কানু বিনে গীত নেই, তেমনি শুভেন্দু বিনা বঙ্গ বিজেপিতেও আর কেউ নেই। ঠিক এইটাই আমরা দেখতে পাচ্ছি। এই কথাটা বিজেপির চরম শত্রুও মানতে বাধ্য। নমস্কার, আমি গৌতম বন্দ্যোপাধ্যায়, আর আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল। যারা আমার চ্যানেল দেখছেন তাদের প্রত্যেকের কাছে আমার একটাই অনুরোধ যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কমেন্টও করবেন এবং এই সঙ্গে শেয়ার করবেন। আর তার সঙ্গে নোটিফিকেশন যে আইকনটা আছে, যে বেলটা আছে, সেটা অন করে দেবেন। আমি আপনাদের সামনে প্রায়ই আসি বিভিন্ন এপিসোড দিয়ে, বিভিন্ন রাজনৈতিক বা সামাজিক ইস্যু নিয়ে বলতে। সেখানে আমি বরাবর যেমন চেষ্টা করেছি, এখানেও তাই করি। আমার বলায় যেন কোনো পক্ষপাতিত্ব না থাকে। আমি চেষ্টা করি বিভিন্ন সরকারের দোষ গুণ বিচার করতে বা সমালোচনা করতে বা খুঁজে বার করতে যে তারা কোথায় ভুল করছে বা ঠিক করছে। সামনে পশ্চিমবঙ্গের নির্বাচন আসছে। এই নির্বাচন প্রচন্ড উত্তপ্ত হয়ে উঠছে দিনের পর দিন, এবং আরো হবে। কেন? কারণ ভারতীয় জনতা পার্টি চেষ্টা করছে যেন তেন প্রকারেণ পশ্চিমবঙ্গকে দখল করতে। পশ্চিমবঙ্গ দখল না করলে তাদের ঘুম হচ্ছে না রাতে। এটা খুব স্বাভাবিক, কারণ বহুদিন ধরে তারা দেখেছে সমস্ত তারা যত রথী মহারথী নিয়ে পশ্চিমবঙ্গ জয় করতে পারছে না, শেষ মুহূর্তে আটকে যাচ্ছে। একবার লোকসভায় অনেক কটা আসন তারা পেয়েছিল, দিলীপ ঘোষ তখন ছিলেন এই রাজ্যের দলের সভাপতি। তৃণমূল কিন্তু এমন ভাবে পাকাপোক্ত করে নিয়েছে তাদের জায়গাটা, বিজেপি আর দাঁত ফোটাতে পারেনি। কিন্তু ভবিষ্যতে কি হবে আমরা কেউ জানি না, জনতা জানে। শুধু এখন একটু অবস্থাটা কি হয় প্রধান প্রতিপক্ষ দলের বিরোধী, সেটা আগে দেখে নিই আমরা। দেখুন, সেখানে আমরা যত দিন যাচ্ছে আমরা দেখছি একজন মাত্র রাজনৈতিক নেতা, মানে বিজেপি নেতা মাঠ চষে বেড়াচ্ছেন, কথা বলছেন, এবং সেখানে দলীয় সমর্থকরা তার পাশে ভিড় করছেন। এটা একটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী, এই শিশির অধিকারীর মেয়ের পুত্র। তিনি যা করার করছেন, বাকিরা কি নেই? বাকিরা আছেন, সবাই বলবেন আমরাও আছি। যেমন সুকান্ত মজুমদার, তিনি আছেন, বিভিন্ন জায়গায় ঘুরছেন। শ্রমিক ভট্টাচার্য, তাকেও মাঝে মধ্যে ইতি উতি দেখা যাচ্ছে, কিন্তু তাদের পাশে সেভাবে কোনো ধরনের, যাকে বলা হয় জনগণ, শুধু দলীয় সমর্থক নয়, জনগণ যারা তৃণমূল বিরোধী, তাদের আমরা সেরকম দেখতে পাচ্ছি না। তারা অনেক কিছু কথা বলছেন ক্যামেরার সামনে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনেক কিছু বলছেন, কিন্তু তাতে কি এসে গেল? তাদের সংগঠন কোথায়? একমাত্র সংগঠক কিন্তু এখনো পর্যন্ত বিজেপির শুভেন্দু অধিকারী। যেমন কানু বিনে গীত নেই, তেমনি শুভেন্দু বিনা বঙ্গ বিজেপিতেও আর কেউ নেই। ঠিক এইটাই আমরা দেখতে পাচ্ছি। এই কথাটা বিজেপির চরম শত্রুও মানতে বাধ্য। এতে কি হচ্ছে? শুভেন্দু অধিকারী তো মূলত তৃণমূল থেকে আসা এক ব্যক্তি। তৃণমূলে থাকাকালীন তার সংগঠন হয়েছে, সংগঠন কি করে করতে হয় তিনি সেখানেই শিখেছেন এবং তিনি বাড়িয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তিনি কাজ করেছেন, বিজেপির বিরুদ্ধে কথা বলেছেন। এর ফলে কি হয়েছে? বিজেপির যারা সমর্থক, বিজেপির যারা কর্মী, তারা কিন্তু একটা দোটানায় আছে। কিরকম দোটানায়? ঠিক কংগ্রেস আর সিপিএম এর এখানে জোট হওয়াতে যে দোটানায় সিপিএম বা কংগ্রেস কর্মী সমর্থকরা ভুগেছেন দিনের পর দিন, এবং এখনো অনেকে ভুগে। কারণ সিপিএম বরাবর বুঝিয়েছে কংগ্রেস হচ্ছে তাদের চিরশত্রু, এবং কর্মী সমর্থকরা সেভাবেই মাঠে নেমেছেন বরাবর। কংগ্রেসও তাই বুঝিয়েছে বরাবর। এর ফলে নিচু তলায় কোনো জোটটা সেরকম পাকাপোক্ত হয়নি। জোট যদিও হয়েছে, নিচু তলায় হয়েছে। কিভাবে হয়েছে? তারা নিজেরা ঠিক করেছে যে একসঙ্গে থাকবো, অন্য কাউকে হারাবো, সেটা অন্য জিনিস। সেটা কোনো আদর্শগত বা দলীয় কোনো জোট নয়। ঠিক এখানেও আমরা তাই দেখতে পাচ্ছি বিজেপির ক্ষেত্রে। এই শুভেন্দু
অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন নন্দীগ্রামে। তা নিয়ে যতই জলঘোলা হোক বা তৃণমূল যতই বলুক যে মিথ্যে অন্যায় ভাবে হারানো হয়েছে তৃণমূল নেত্রীকে, মামলা মোকদ্দমা হোক, তৃণমূল কিন্তু এমন চেষ্টা করেনি পরে যে সেই মামলা, যে মামলা করা হয়েছিল তার নিষ্পত্তি তড়িঘড়ি হয়ে যায়, সেটা চেষ্টা করেনি বা আমরা দেখতে পাইনি। কাজেই আমরা মেনে নেব বা জেনেই যাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারী হারিয়েছিলেন। আর এইটি কিন্তু তার একমাত্র ইউএসপি যে তিনি স্বয়ং তৃণমূল নেত্রীকে হারিয়েছেন। বিজেপির যে কর্মী সমর্থক তারা এটাই মানেন, এর বাইরে কিন্তু আর কিছু না। তাদের মধ্যে অনেকের সঙ্গে আমি কথা বলেছি, তারা কিন্তু সেই একই কথা বলেন, ভোটটা কাকে দেওয়া হবে, ভোট কোন মুখকে দেওয়া হবে, মানে শুভেন্দু অধিকারী, এইটা শুনেই তারা চুপ করে যান। এই যেমন দিলীপ ঘোষের অনুগামীরা অনেক সময়, বা অনেক সময় সুকান্ত মজুমদারের পক্ষে নিয়ে যারা কথা বলেন তারাও এই সমস্ত কথা বলেন, কিন্তু শুভেন্দু অধিকারীর নাম শুনলে অনেকে চুপ করে যান। কাজেই বঙ্গ বিজেপির যাকে বলা হয় অ্যাসেট, সেটা যেমন শুভেন্দু অধিকারী, আবার লায়াবিলিটি সেটাও কিন্তু শুভেন্দু অধিকারী। একদিকে তিনি প্রমাণ করেছেন বাংলার বিজেপির এমন কোনো নেতা নেই যিনি মমতার তৃণমূলের ওপরে ছড়ি ঘোরাবার সাহস পান, তিনি সমস্ত সময় ছড়ি ঘুরিয়ে থাকেন। কিন্তু শুভেন্দুর সমস্যাটা কোথায়? শুভেন্দু অধিকারী জানেন যে তিনি যদি এই ভোটে সফল না হন, উঠতে না পারে, তাহলে কিন্তু ভবিষ্যতে তার রাজনৈতিক অস্তিত্ব নিয়েই টান দেখা দেবে, তার রাজনৈতিক অস্তিত্ব নিয়ে প্রশ্ন দেখা দেবে। তিনি যাবেন কোথায়? তাকে যদি থাকতে হয় বিজেপিতেই, তাহলে এই রাজ্যে তিনি ক্রমেই অপাঙ্ক্তেয় হয়ে যেতে পারেন। হ্যাঁ, তাকে হয়তো একটা কোনো ধরনের যাকে বলা হয় দিল্লিতে নিয়ে গিয়ে কোনো একটা মন্ত্রিত্ব কিংবা কোনো একটা কমিটির মাথায় বসিয়ে দেওয়া হতে পারে, যাকে বলা হয় রিহ্যাবিলিটেশন। কিন্তু বাংলায় তো তিনি আর থাকবেন না, বা ক্রমাগত তিনি পিছিয়ে পড়বেন। যেমন দিলীপ ঘোষকে করা হয়েছে, দিলীপ ঘোষ আজকে যতই বলুন মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু পোস্ট করুন, কিন্তু তিনি কোথায়? হারিয়ে যাচ্ছেন বা হারিয়ে গিয়েছেন। আর বিজেপি এটাও জানে, মানে বিশেষ করে কর্মী সমর্থকরা এটা মানে যে বিজেপির যে কেন্দ্রীয় নেতৃত্ব, তারা কাঁঠালটা ভেঙে নিজেরা ভালো কুয়াগুলি খেয়ে নেয়। মানে কিরকম? মানে যদি কোনো শরিক থাকে যারা এখানে আসবে, বা এখানে যদি এমন কোনো নেতা ওঠে যার নেতৃত্বেই হয়তো বিজেপি জয় পেল, কিন্তু দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রচন্ড বাড়ছে, তখন তাকে আর মাথায় না রেখে, মানে মুখ্যমন্ত্রিত্বের পদ না দিয়ে তাকে সরিয়ে এমন একজন ব্যক্তিকে, তৃতীয় ব্যক্তিকে নিয়ে এসে বসিয়ে দেওয়া হলো, যিনি সাথেও নেই পাঁচেও নেই, কিছুই নেই, হয়তো প্রশাসনিক ক্ষমতাও তার নেই। এটা আমরা দেখেছি, সমস্ত জায়গায় হয়েছে। আপনি দেখুন রাজস্থানে হয়েছে, আপনি দেখবেন যে মধ্যপ্রদেশে হয়েছে, আপনি দেখবেন উড়িষ্যায় হয়েছে, সমস্ত জায়গায় এটা হয়েছে। সেখানে ঠিক করেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, এরাই, অন্য কেউ না। অসমে দেখুন কংগ্রেসের হিমন্ত বসু শর্মা, তিনি এসেছেন, তিনি কিন্তু অন্য দল থেকে। এই ক্ষেত্রে কি হয়েছে, আমি অসমের কথাটা এই জন্য পারলাম, আমি অন্য দলের কথাও আমি পারবো, যে এখানে যদি বিজেপি যদি দেখে যে অন্য দল থেকে নিয়ে এসে তারা নিজেদের বড় করত, তাহলে কি করত? বিভিন্ন জায়গায় যেমন কংগ্রেসকে ভেঙেছে, কোথাও এনসিপি কে ভেঙেছে, কোথায় আরো অন্যান্য দলকেও ভেঙে দিয়েছে, এখানে চেষ্টা করেছিল তৃণমূলকে ভাঙার। একবার তৃণমূল ভেঙে অনেকে বেরিয়ে গিয়েছিল, আমরা জানি। কিন্তু এখন দেখুন যত নির্বাচনে গিয়ে আসছে, তৃণমূলের কিন্তু আর ভেতরে গোষ্ঠীদ্বন্দ্ব যতই থাকুক ভাঙছে না দলটা। কাজেই শুভেন্দুর লড়াইটা, মানে বিজেপির, বঙ্গ বিজেপির লড়াইটা একমাত্র তাদের হাতে। পাঞ্জাবে অকালি দল, যাদের সঙ্গে এত মাখো সম্পর্ক, যে শরিক ছিল, সেই অকালি দল আজ অকাল মৃত্যুর সম্মুখীন। অসমে প্রায় উবে গিয়েছে অসম গণ পরিষদ, সমস্ত জায়গায় আপনি দেখবেন। বিহারে
বিহারে আজকে জনতা দল ইউনাইটেড আছে, কিন্তু দেখুন ক্রমাগত যেদিকে যাচ্ছে বিজেপি, আগামী দিনে তাদের অস্তিত্ব থাকবে কিনা, তারা টিকে থাকবে কিনা, তাই নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কারণ ডেপুটি চিফ মিনিস্টার, তার হাতে হোম মিনিস্ট্রি দিয়ে দেওয়া হয়েছে, যেটা সবচেয়ে সবচেয়ে প্রয়োজনীয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ। মানে পুলিশ মন্ত্রী সে কে হয়েছে? একটা অত্যন্ত বিতর্কিত ব্যক্তি। সেখানে ডেপুটি চিফ মিনিস্টার সম্রাট চৌধুরী কিন্তু হোম মিনিস্ট্রি সামলাবেন। কাজেই নীতিশ কুমার যতই মুখে বলুন, প্রশাসনিক অধিকার তিনি অনেকটাই হারালেন, পরিষ্কার কথা। এবং কি হবে তখন? ডেপুটি চিফ মিনিস্টারের চারপাশে বিজেপির লোকেরাই ভিড় করবে এবং বিজেপি ক্রমাগত তাদের শক্তি বাড়াবে। সব জায়গায় এটা হয়েছে, এখানে ঠিক সেটা হতে পারে। তৃণমূলে বিরাট ভাঙন ধরিয়েও সুবিধে করতে পারেনি বিজেপি। আর এবারে তো বিজেপি ভোটের আগে শিবির হাট করে দরজা খুলে রাখলেও ঘাস ফুলে, আমি যেটা বলছি বারবার, ভাঙনের ইঙ্গিত দেখা যাচ্ছে না। এই জন্যে এই শিল্ড জয়ের জন্য মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে শুভেন্দুকে, একমাত্র শুভেন্দুকে। কারণ শুভেন্দুর অস্তিত্বের সংকট। কিন্তু শুভেন্দুর হাতে ইস্যু কোথায়? ইস্যু বলতে দুটি ইস্যু। একটা, তারা বলছে ভোট চুরি করেছে তৃণমূল, মানে ছাপ্পা ভোট দিয়েছে, যত মৃত ভোটার যারা আছে তাদের নামে তৃণমূলের লোকজনেরা ভোট দিয়েছে, এইটা বলছে। আর আরেকটা হচ্ছে রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলমান ইস্যু। এইটা বাংলাদেশি মুসলমান বা রোহিঙ্গা ইস্যুতে বলতে গিয়ে এমন এমন কথা বলেছেন শুভেন্দু, যে তিনি প্রমাণ করেছেন তিনি একটা বিভাজনের রাজনীতিতে চলে গিয়েছেন। তিনি গোটা সমাজে এমন ভাবে বাংলার রাজনৈতিক প্রেক্ষিতে তিনি যা যা বলেছেন কথা, সেই কথাগুলো কিন্তু সাধারণ বাংলার যারা ভোটার, যারা বরাবর সেকুলার মাইন্ডেড, যারা ধর্ম নিরপেক্ষ, যারা ধর্ম মানেন কিন্তু একই সঙ্গে ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করা, সমাজকে ভাগ করা মানতে চান না, যারা ঘৃণা ভাষণ মানতে চান না, তারা কিন্তু শুভেন্দুকে খুব ভালোভাবে, ভালো চোখে রাজনৈতিক নেতা হিসেবে দেখতে পাচ্ছেন না। মুসলিম ভোটারদের মধ্যেও অজস্র তৃণমূল বিরোধিতা আছে, এটা প্রমাণিত, কিন্তু সেই জায়গাটায় বিজেপি ঢুকতে পারল না এই ক্রমাগত বিভাজনের কথা বলে বলে। এবারে দেখা যায় ভোট চুরি। দেখুন, ভোট চুরি আমার নিজস্ব জীবনে, সাংবাদিকতার জীবনে আমি প্রচুর নির্বাচন যাকে বলা হয় কাভার করেছি। আমি দেখেছি এই ছাপ্পা ভোট আর ভোট চুরি সব দল করেছে, সব দল। একসময় কংগ্রেসও করেছে, সিপিএম তো সাংঘাতিক ভাবে করেছে, সমস্ত দল করে। আজকে যে সমস্ত সিপিএম নেতা নেত্রী, যুব নেতা নেত্রী অনেক ভালো ভালো কথা বলছেন, ভালো ভালো ছেলেপুলে, বেশ ব্রাইট, খুব ভালো কথা বলছেন, সৎ ছেলেপুলে, এটা নিয়ে প্রশ্ন নেই, কিন্তু তারা কি অতটা জানেন? তারা কি দেখেছেন যে কিভাবে ছাপ্পা ভোট পড়েছে সিপিএম এর আমলে? দেখেন, আমি দেখেছি, প্রত্যক্ষভাবে দেখেছি। আমি দেখেছি কিভাবে নির্বাচন কমিশন থেকে পাঠানো প্রতিনিধি পাগলের মতো ছোটাছুটি করছেন এবং আমাকে ব্যক্তিগত বলেছেন ভাবে যে কি করে এরা এই ভোট মারছে, ভোট দিচ্ছে, আমি বুঝে উঠতে পারছি। এই ঘটনা হয়েছে। কাজে সমস্ত দল সেটা করেছে এবং যারই এখানে প্রশাসন আছে সেই প্রশাসনের সাহায্য নিয়ে তারা এই কথাটা, মানে এই কাজটা করতে পারে। তাহলে তৃণমূল কি করে জিতলো? সিপিএম তো সেবারও সরকারেই ছিল, প্রশাসন তাদের হাতেই ছিল, তাহলে তৃণমূল কি করে জিতেছিল? কারণ এমন একটা সিদ্ধান্ত নিয়েছিল বামেরা 34 বছর পরে, যাতে তাদের যে নিজস্ব ভোট ব্যাংক সেটা ভেঙে দিয়েছে। আজকের দিনে সেই ধরনের কোনো আন্দোলন বিজেপি তৈরি করতে পারেনি। কারণ কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ঠেকিয়ে দিচ্ছেন। শুভেন্দুর সামনে সবচেয়ে বড় চিন্তা কিন্তু ভোটে জেতা শুধু নয়, নিজের অস্তিত্ব রক্ষা করা। আর যেটা বিজেপির ভাবা উচিত ছিল শুভেন্দু অধিকারীর বা তৃতীয় বিকল্প যারা, যে এই রাজ্যে যুব সমাজের কাছে তারা কি বার্তা পৌঁছে দিতে চান। চাকরি কোথায়? চাকরি নেই, এ রাজ্যে চাকরি হচ্ছে না,
শিক্ষিতদেরও হচ্ছে না, এবং যারা সাধারণ মানুষ যাদের অত শিক্ষা দীক্ষা নেই তাদেরও হচ্ছে না। তারা কোথায় যাবে এই কথাটা কেউ বললেন না। কোনো একটাও তারা কোনো সুযোগ বা সম্ভাবনার কথা দেখাতে পারলেন না। তারা এটা বলতে পারলেন না তারা এখানে ইন্ডাস্ট্রি বসাতে পারেন, কোথায় বসাতে পারেন, কিভাবে বসাবেন, কাকে নিয়ে আসবেন, কিভাবে নিয়ে আসবেন। কেন্দ্রীয় সরকার এখানে কোনো ধরনের লগ্নি করবে কিনা সে কথাটাও শুভেন্দু অধিকারী আজ পর্যন্ত বলে উঠতে পারলেন না। কাজেই কোনো ইতিবাচক এজেন্ডা তাদের নেই। এই নেতিবাচক এজেন্ডায় তৃণমূলকে হারানো একটু কঠিন, একটু নয় অনেকটাই কঠিন। এটা শুভেন্দু অধিকারী মনে রাখা উচিত ছিল, কিন্তু তিনি মনে রাখেননি। কাজেই শেষ পর্যন্ত বেঁচে থাকছে সেই তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়। জনতা কি ঠিক করবেন আমরা জানি না, আমরা দেখতে থাকবো। কিন্তু এইটা যদি প্রতিপক্ষ দল ঠিক করতো তাহলে অনেক ভালো হতো বলে আমি মনে করি। আজ এই পর্যন্তই, আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের এপিসোডে। যারা আমার চ্যানেল দেখছেন তাদের প্রত্যেককে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা লিখছেন কমেন্ট তাদের প্রতি আমি যাকে বলা হয় কৃতজ্ঞ। অনেকেই খুব হয়তো কঠিন ভাষায় লিখছেন, সমালোচনাও করছেন, তাতে কিছু হয় না, তারাও স্বাগত। নমস্কার, ভালো থাকবেন।